গুড মর্নিং এভরিবডি। আজ বেরিয়ে পড়বো। আজ আগের দিন তো আপার বালটুলিতে ছিলাম আমরা, তো এই পথেই আমরা এগোবো মদমহেশ্বরের উদ্দেশ্যে। সো এখন 6টা 32 বাজে। চা করতে দেওয়া হয়েছে, চা করেই আমরা বেরিয়ে পড়বো মদমহেশ্বরের উদ্দেশ্যে। আমরা এই পথেই এগিয়ে যাবো মদমহেশ্বরের উদ্দেশ্যে। অনেকটা পথই যেতে হবে, প্রায় 9.5 কিলোমিটার পথ আছে আমাদের জার্নি করতে হবে। তো আস্তে আস্তে যেতে হবে। নানুরের পরেই রাস্তা আরও স্টিপ হয়ে যাবে, যেটা বলছে আরও চড়াই হবে, আমাদের ধীরে ধীরে যেতে হবে। তো আর দেরি নয়, চাটা খাবো, চা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। চলুন। বলতে বলতেই আমার হাতে চা এসে গেছে। সো চা খেয়েই আমরা এই বেরিয়ে পড়বো মদমহেশ্বরের উদ্দেশ্যে। সো লেটস গো। 6টা বেজে 47 মিনিটে আমাদের মদমহেশ্বরের উদ্দেশ্যে আবার ট্রেকিং শুরু হলো। সকালবেলা রোদের আলো সবে ফুটেছে, সূর্যের আলো হালকা হালকা, এখনও রোদের আলো আসেনি। আমাদের আসছে টিমের সদস্যরা। রুমাদি সামনে আসছে, পিছনে আছে বিশাল। আরও টিমের সদস্যরা আরও পিছনে আছে, কিছুজন এখনও ঘুমোচ্ছে, তারাও রেডি হয়ে আসছে। আর দুজন টিমের সদস্য তারা অলরেডি বেরিয়ে গেছে। আমাদের সামনে চীনা পরিব্রাজক যাচ্ছে। আমাদের বিশাল এখন চীনা পরিব্রাজক হয়ে গেছে, হিমেন সাং। চলো বাকি আপডেট পথে যেতে যেতে দেওয়া যাবে। কিছুটা পথ অতিক্রম করার পর গাছের ফাঁক দিয়ে আর পাহাড়ের মধ্যে দিয়ে এই দৃশ্যটা দেখতে পেলাম, তাই ক্যাপচার করলাম। আমরা আপার বন্টলি পেরিয়ে অনেকটা পথই অতিক্রম করে ফেলেছি, নানুরের দিকে এগিয়ে চলেছি। আর কিছুটা পথ গেলেই আমরা নানুরে পৌঁছে যাব। আর যেতে যেতে এরকম সুন্দর প্রকৃতির দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। যত উপরে উঠবেন তত এরকম ধরনের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। আমাদের এই পথ ধরেই এগিয়ে যেতে হবে, ধীরে ধীরে উঠবেন, খুব তাড়াহুড়ো করবেন না। আর সঙ্গে অবশ্যই জল ক্যারি করবেন, আর স্টিক অবশ্যই রাখবেন। আমরা আলটিমেটলি নানুরে এসে পৌঁছালাম। দীর্ঘ অনেকটাই পথ অতিক্রম করে এলাম। আপার বানটুলি থেকে প্রায় 3.7 কিলোমিটারের আশেপাশে হবে। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম নানুরে। এখানে দেখতেই পাচ্ছি সামনে হোমস্টে রয়েছে। এখানে আপনারা পারলে হোমস্টেও করতে পারেন। আজকে থেকে পরের দিন আপনারা মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, অথবা আজকে কিছুক্ষণ আপনারা জিরিয়ে নিয়ে আপনারা এখানে টিফিনও করে নিতে পারেন। এখানে টিফিন করার ব্যবস্থাও আছে। আপনারা টিফিন করে কিছুক্ষণ পর আবার মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই নানুর থেকেই রাস্তা কিন্তু আরও স্টিপ হয়ে যাবে। আমরা যে মদমহেশ্বর চলেছি, এই মদমহেশ্বরের নাম কি করে হলো তাও একটু জানা দরকার। আপনাদের জানিয়ে রাখি, পুরাণ কাহিনী মতে মদমহেশ্বর অর্থাৎ শিবের দেহের মধ্যভাগ, উদরের অংশ নাভি এখানে পাওয়া যায়। কথিত আছে পঞ্চপাণ্ডবরা কুরুক্ষেত্রে কৌরবদের পরাজিত করে এবং ভাতৃ ও ব্রাহ্মণ হত্যার জন্য পাপ মোচন করতে চায়। তাই প্রায়শ্চিত্তকরণের জন্য ওনারা আশীর্বাদের জন্য শিবের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু শিব সহজে দেখা দিতে চাননি। প্রথমে পাণ্ডবরা বারাণসী যান, যা কাশী বিশ্বনাথ নামে পরিচিত, এটা সবাই জানেন আপনারা। শিব একটি ষাঁড়ের রূপ নিয়ে হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে লুকিয়ে থাকেন। ভীম পঞ্চপাণ্ডবদের ভাইয়ের মধ্যে খুঁজতে খুঁজতে দুই পাহাড়ের উপর দাঁড়িয়ে শিবকে খুঁজতে থাকেন এবং তখন একটি ষাঁড়কে গুপ্তকাশীর কাছে চড়তে দেখেন এবং ভগবানকে চিনতে পারেন। সঙ্গে সঙ্গে ষাঁড়টির লেজ এবং পেছনের পা ধরেন, কিন্তু ষাঁড়ের রূপ নেওয়া শিব অদৃশ্য হয়ে যায়, কিছু অংশে আবির্ভূত হন, যা কেদারনাথে কুঁজ অংশ পড়ে, যেটি কেদারনাথ নামে পরিচিত। তুঙ্গনাথে পড়ে বাহু, আর রুদ্রনাথে পড়ে মুখ। মদমহেশ্বরে নাভি এবং পেটের উপরিভাগ, আর শিবের চুল অংশ পড়ে কল্পেশ্বরে। শিবের ভিন্ন রূপের আবির্ভাবে পাণ্ডবরা খুশি হয়ে 5টি স্থানে মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরের মধ্যে একটি মন্দির হচ্ছে এই মদমহেশ্বর। সামনে দেখতে পাচ্ছি একজন মহিলা কত উপর থেকে দ্রুত কত ভারী বোঝা নিয়ে নেমে আসছে। এরা সত্যি কষ্ট সহিষ্ণু হয়, আর এদের ব্যবহার খুব ভালো, আতিথেয়তা তো অতুলনীয়। মদমহেশ্বর ট্রেক চলাকালীন আর একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করা দরকার। আপনারা যদি মদমহেশ্বর ট্রেক করতে চান, অবশ্যই সেপ্টেম্বর আর অক্টোবরের মধ্যে করবেন। এই সময় ওয়েদারও ভালো থাকে। আর নভেম্বরের পরে কিন্তু নভেম্বর মাস পড়লে তারপর চারদিকটাও বরফে ঢেকে যায়, তাই তখন সবার জন্য মদমহেশ্বর ট্রেক ক্লোজ হয়ে যায়। তখন ঠাকুরকে নিচে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ উখি মঠে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়।
সামনে যারা যাচ্ছে এনারাও আমাদের টিমের সদস্য, এনারা অনেক আগেই বেরিয়েছিলেন, ধীরে ধীরে যাচ্ছে। আপনারাও যখন শরীরের উপর কোনো প্রেশার ক্রিয়েট করবেন না, যখন মনে হবে একটু বসে যাবেন, বিশ্রাম নেবেন, আবার ধীরে ধীরে অগ্রসর হবেন। এই ট্রেকিংয়ের সুবাদে কিছু ভালো মনোরম দৃশ্যের দেখা পাই, সেগুলোই ফ্রেমবন্দি করেছি আর সব কটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো, ছবিগুলো কেমন হয়েছে। এই ভিডিওটিতে মদমহেশ্বর ট্রেকিংয়ের সম্পূর্ণ যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। ট্রেকিংটি কেমন হবে, ট্রেকিংয়ের পথটি কেমন, আর যেতে যেতে এই অপরূপ সৌন্দর্য, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেটিকেও তুলে ধরা হয়েছে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না। জায়গাটি দেখুন কত অপরূপ লাগছে, পাহাড় পর্বতে ঘেরা জায়গা, আর প্রত্যেকটি পর্বতের চূড়াগুলো, পিকগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, আর বরফের চাদরে মোড়া, সাদাই সাদা, পুরো হোয়াইট কালার, আর এদিকে রয়েছে, নিচের দিকে রয়েছে গ্রিন। সত্যি কত সুন্দর লাগছে, প্রত্যেকটা পিক দেখা যাচ্ছে। এই পাহাড়ের পথ দিয়ে যেতে যেতে আর এই অতি মনোরম দৃশ্যের মধ্যে নিজেদেরকেও একটু ফ্রেমবন্দি করলাম। এখনও আমাদের মদমহেশ্বর যেতে প্রায় 3.56 কিলোমিটারের মতো পথ অতিক্রম করতে হবে। পুরো ট্রেকিং রাস্তাটা কিছু দূর অন্তর অন্তর এরকম পানীয় জলের ব্যবস্থা করা আছে। জল শেষ হয়ে গেল এখান থেকে জল ভরে নিতে পারেন, আর জল খুব স্বচ্ছ রয়েছে, পরিষ্কার জল। ওয়েদার পুরো ক্লিয়ার রয়েছে, ক্লিয়ার স্কাই, একদম সূর্য মাথার ওপরে ঝলমল করছে। আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি এরকম ট্রেকিং করেন, এরকম ম্যাক্সিমাম ওয়েদারটাই এরকম পাবেন। তবে মাঝে মাঝে 1 পশলা বৃষ্টি হলেও হতে পারে, তবে ম্যাক্সিমামটাই এরকম ওয়েদার পেয়ে যাবেন। আর ওয়েদার ভালো থাকলে ভালো ভিউও পাবেন। যাওয়ার পথে আমরা জুস নিয়ে নিয়েছি, আর আর 2 থেকে 2.5 কিলোমিটারের মতো বাকি আছে। সো এখানে সবাই এসে ওই রেস্ট নেয়। এখানে এসে আপনারা এখান থেকে আলু কা পরোটাও পেয়ে যেতে পারেন, চিপস আছে, স্ন্যাক্স আছে, আর কোল্ড ড্রিঙ্কস আছে, এনার্জি ড্রিঙ্কও আছে। এখান থেকে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তো আমরা একটুখানি জিরিয়ে নিচ্ছি, তারপর আবার বেরিয়ে পড়বো আমাদের মদমহেশ্বরের উদ্দেশ্যে। জুসটা খেয়ে একটু বেশ এনার্জি পাওয়া গেল। এটাও একটা হোটেল, এখান থেকেও আপনারা হালকা জাতীয় খাবার পেয়ে যাবেন। এখান থেকে মদমহেশ্বর আর বেশি দূরত্ব নেই, ওই অনেকটাই চলে এসেছি, আর কিছুটা গেলেই আমরা মদমহেশ্বরের কাছে পৌঁছে যাব। এখান থেকেও বেশ কিছু ভিউ পেলাম, সেগুলো ক্যাপচার করলাম। আপনারা যেতে যেতে এরকম ভিউ প্রচুর পাবেন। এটা বলা হয় নন্দীকুণ্ড বলছে এটা। এখানেও ট্রেক হয়। সামনে যে পিকটা দেখতে পাচ্ছেন, পর্বতের চূড়া, পাহাড় পর্বতে ঘেরা জায়গা। মদমহেশ্বরের উদ্দেশ্যে জয় ভোলেনাথ। ভোলে বাবার নাম স্মরণ করতে করতে চলে গেলে দেখবেন অত কষ্ট হবে না, শুধু ভোলে বাবার নাম স্মরণ করতে হবে, বলতে বলতে চলে যাবেন। অনেকেই যারা আগে পৌঁছে গেছিল, আজকে অনেকে নামছে পুজো দিয়ে। এই পথ ধরেই তারা গেছিল, এই পথ ধরেই নামতে হবে। আমরাও চলেছি, এখনও প্রায়
2 কিলোমিটার 400 মিটারের মতো বাকি আছে। তো দেখতে দেখতে আমরাও পৌঁছে যাব, ধীরে ধীরে যাচ্ছি। এরকম খাড়াই উতরাই পথ, এরকম পাথরেরই দিয়েই তৈরি, বাট একটু খাড়া। নানু বলে যে জায়গাটা আছে, ওই নানু থেকে চড়াইটা আরও একটু বেশি হয়। সো এরকম জঙ্গল ঘেরা জায়গা, অসুবিধা হলে সেরকম হলে আপনারা ছায়ার মধ্যে বিশ্রাম নিতে পারেন, একটু দাঁড়িয়ে নেবেন, একটু অল্প অল্প করে একটু জল খাবেন, দিয়ে আবার পথ চলবেন। আলটিমেটলি আমি মহেশ্বর পৌঁছে গেলাম। ওই সামনে মন্দিরটি দেখা যাচ্ছে, আমি জুম করলাম, দেখুন ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে মহেশ্বর মন্দির। এটা হচ্ছে মহেশ্বর মন্দিরের কাছে ছোট ভিলেজ একটা, এখানে স্টে করা যায়। এই যে কিছুজন খচ্চর করে আসছে, এখানে কিছু হোমস্টে আছে, আপনারা এখানে এসে হোমস্টে বুক করে আগে থেকে বুক করতে পারেন। আগে থেকে বুক করাটাই ভালো, বুক করে এখানে থাকতে হবে। থেকে এখানে আপনাদের পরের দিন মহেশ্বরের পুজো দিতে পারেন। এটা হচ্ছে মহেশ্বরে থাকার রুম। আমরা প্রায় একসাথে 7-8 জন মতো থাকার জায়গা রয়েছে, আর একটানা এরকম একসাথে অনেকগুলো খাট, আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা অ্যাকচুয়ালি অস্থায়ীভাবেই বানানো, আর বালিশ আর কম্বল সবই দেওয়া থাকবে, প্রোভাইড করা থাকবে। আপনার রুম ভাড়া পার ডে পড়ে যাবে 500 টাকার কাছাকাছি, আর ফুডিং আলাদা, ফুডিংয়ের জন্য পড়ে যাবে প্রায় 200 টাকার কাছাকাছি পার ডে। এখানে কিছু আপনারা এরকম অস্থায়ীভাবে এরকম শেল্টার পেয়ে যাবেন, এরকম শেল্টার অজস্র আছে। তো আপনারা আগে থেকেও বুকিং করতে পারেন, নালে পরে এসেও যদি ফাঁকা থাকেন তবেই কিন্তু এখানে পাওয়া যাবে, নাহলে ঘর পাওয়া কিন্তু চাপের আছে। তো আগে থেকে বুকিং করে নেওয়াটাই বেটার। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছালাম মহেশ্বর বাবার কাছে। সামনে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে, আপনাদের একটু মন্দিরের চত্বরটা ঘুরিয়ে দেখাবো। এখান থেকে অনবরত জল পড়তেই থাকে, পাথর দ্বারা নির্মিত মন্দিরটি, চারপাশের জায়গাটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই, সোলার সিস্টেমেই আলো জ্বলে। আর সামনে এরকম বড় ঘন্টা আর ত্রিশূল রাখা আছে, বাবা এর মন্দিরের ভেতরেই অবস্থান করছে। আর মন্দিরের পাশে এরকম দুটো ছোট মন্দির রয়েছে, যেখানে শিব পার্বতী রয়েছেন আর সরস্বতী মাও এখানে রয়েছেন। আর এর পাশেই একটা ঘর রয়েছে, এই ঘরটিতে রয়েছে মন্দিরের যে মেন পূজারী, উনি থাকেন। বাবার প্রথমে সকালবেলা হয় জলাভিষেক, তারপরে হয় রুদ্রাভিষেক, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর হয় সিঙ্গার দর্শন। তো আপনারা পুজো দিতে গেলে পুজোর ডালি আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকেই পেয়ে যাবেন, আর রুদ্রাভিষেক করতে গেলে আগে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে রাখতে হবে। এটি সন্ধ্যাবেলায় বাবার মন্দিরটি আলোক দ্বারা সজ্জিত, এবং আমরা সন্ধ্যা আরতির সাথে সাথে সিঙ্গার দর্শনও দেখলাম। আমরা পরের দিন সকালবেলা 6:03 পৌঁছে গেছি বুধা মহেশ্বর। এই বুধা মহেশ্বর মন্দিরটি মহেশ্বর টেম্পল থেকে প্রায় 2 কিলোমিটার উঁচুতে অবস্থিত। আপনাকে 2 কিলোমিটার চড়াই পথ অতিক্রম করে এই মন্দিরে আসতে হবে। বুধা মহেশ্বরে এলে আপনি ঠাকুরের দর্শন তো পাবেনই, তার সাথে এক অপরূপ দৃশ্যেরও সাক্ষী হতে পারবেন। মন্দিরটির চারদিকে আপনি পাহাড় আর পর্বত দ্বারা ঘেরা। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে চৌখাম্বা, যেটি দেখতে অপরূপ লাগে। পর্বতগুলির চূড়াগুলি বরফ দ্বারা আবৃত, আর তারই প্রতিচ্ছবি এই জলাশয়ে এসে পড়ে, যেটা দেখতে অপরূপ লাগে। আপনারা দেখতে পাবেন ঘাসের মধ্যে যে শিশিরগুলি পড়েছে সেগুলো ঠান্ডায় বরফে পরিণত হয়েছে, যার জন্য দেখুন পুরো সাদাই সাদা লাগছে। এই উপরে কোনো গাছপালারই আর চিহ্ন নেই, ঘাসের ওপর শিশিরগুলো বরফে পরিণত হয়েছে, আর চারদিকে শুধু পাহাড় পর্বতের দ্বারা ঘেরা। এইখানে ভোলা মহেশ্বর তার মধ্যিখানেই বসে রয়েছে, চারদিকটা দেখুন কি সুন্দর অপরূপ লাগছে। আর ভোলা মহেশ্বরের গেট এখানে দর্শনার্থীদের জন্য সবসময় ওপেন, এখানে পুরোহিত এসেও পুজো করেন।
আপনারা নিজের মতো করে আপনারা এখানে পুজো দিতে পারবেন। এখানে আমি চৌখাম্বার পিকটিকে দেখানোর চেষ্টা করেছি। চৌখাম্বা পিকটির তার প্রতিচ্ছবিটি এই জলাশয়ে এসে পড়ে। এই জলাশয়ে এসে পড়ায় তার প্রতিচ্ছবিটির তার ক্ল্যারিটিটা এত সুন্দর, খুব অসাধারণ, খুব ক্লিয়ারনেস রয়েছে। দেখুন কি সুন্দর, এটা হচ্ছে চৌখাম্বা। আমরা এখানে খুব ভোরবেলায় পৌঁছে গেছিলাম, তো এখন সূর্য উঠছে, সূর্যের কিরণ প্রত্যেকটা পিকগুলোর ওপর পড়ায় সেগুলো গোল্ডেন কালারের পরিণত হচ্ছে। চৌখাম্বা পিকের ওপরেও দেখুন সূর্যের কিরণ পড়ায় সেগুলি গোল্ডেন কালারে পরিণত হয়েছে, যেন কেউ সোনার মুকুট পরিয়ে দিল। জাস্ট অসাধারণ লাগছে। এখানকার প্রকৃতির সৌন্দর্যের কিছু ছবি আমি তুলেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এই অপরূপ সৌন্দর্যের মাঝে কি করে যে কতগুলো ঘন্টা কেটে গেল সত্যি আমরা টের পাইনি। আপনারাও যদি আসেন দেখবেন এই সৌন্দর্য ছেড়ে আপনাদেরও যদি ইচ্ছা করবে না, আমারও মন চাইনি, বাট নিচে নামতে হবে। মদমেশ্বরের বাবার কাছে আমাদের পুজো দেওয়ার আছে। বাবার কাছে আমরা রুদ্রাভিষেক দেবো। বাবা রুদ্রাভিষেক স্টার্ট হয় 11টা থেকে, আর এমনি পুজো দেওয়া স্টার্ট হয়ে যায় 10টা থেকে। সো আমাদের নিচে নামতে হবে, স্নান করে বাবার কাছে যেতে হবে, পুজো দেওয়ার আছে। সো নিচে নামতে হবে, চলুন বাবার কাছে পুজো দেওয়া যাক। আমরা বাবার কাছে পুজো দিলাম। বাবার কাছে ফটো তোলার ভিডিও তোলা নিষেধ। সো আমরা পুজো দেওয়ার পর শুধু মন্দিরের সামনে একটু ফটো তুললাম। আমরা সবাই মদমহেশ্বর থেকে পুজো দিয়ে এবার আবার নিচের দিকে ফিরে যাচ্ছি। অনেকটাই পথ অতিক্রম করতে হবে আমাদের। অলরেডি এখন 2:30 বাজতে যাচ্ছে। তো নামার সময় একটু আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হবে, কেননা যেহেতু ফোর্সটা সামনের দিকে কাজ করে, একটু ধীরে ধীরে নামবেন। এমনি নামার সময় অতটা কষ্ট হবে না। তো আমরা পুজো দিয়ে কটার দিকে পুজো দিলাম? 12:30। হ্যাঁ, আমরা ওই 12:30টার দিকে কমপ্লিট করলাম পুজো দিয়ে। এই নামছি, নেমে আবার আপার বানটলিতে আমরা থাকবো। আমার সাথে পিছনে রয়েছে বিশাল রুমাদি নামছে। রোদ আজকেও কড়া রোদ আছে, ক্লিয়ার স্কাই। আপার বানটলিতে নেমে ওখানে আবার হোটেলে থাকবো, রেস্ট নিয়ে পরের দিন আবার রাঁচির উদ্দেশ্যে রওনা দেব। তো আগে নামি, নেমে তারপর বাদবাকি ওখানে আবার আপনাদের আপডেট দেব। এই যে ধীরে ধীরে আমরা নামছি, একটু দেখে নামবেন, অবশ্যই স্টিক ক্যারি করবেন। হর হর মহাদেব। মহাদেবের নাম স্মরণ করতে করতে গেলে অত কষ্টই হবে না। ভোলা মহাদেব দেখবেন ঠিক আপনাদেরকেও নিয়ে চলে যাবে। ভোলা মহাদেব ভক্তদের কখনো ফেরায় না। সো এখানে রাস্তাটা তাও অনেকটা ভালো। কিছু কিছু জায়গায় নানুর পরে অনেকটা রাস্তায় কিছুটা রাস্তা খারাপ আছে, প্রায় 3-4 কিলোমিটার রাস্তা খারাপ। মানে খারাপ বলতে চড়াই উতরাইটা বেশি। সো একটু দেখে দেখে উঠতে হবে, নামতে হবে, আদারওয়াইজ কিছু না। একটু হাতে টাইম নিয়ে বেরোবেন। সবথেকে বেস্ট হচ্ছে ভোর ভোর করে যদি বেরোন, সবথেকে ভালো। আমরা বাবার কাছে পুজো দিয়ে পৌঁছালাম আপার বানটলি। এখন আমি আপার বানটলি থেকে আজকে এই যাত্রা শুরু করলাম রাঁচির উদ্দেশ্যে। ওখানে গাড়ি রাখা আছে। সো
ওই পথে অগ্রসর হচ্ছি, আবার ফিরে যাচ্ছি, যে পথ দিয়ে এসেছিলাম সেই পথেই ফিরে যাচ্ছি। তো কালকে বিকালবেলা ওই 3টে সাড়ে 3টের দিকে আমি পৌঁছেছিলাম মদমহেশ্বর থেকে ওই আপার বানটলি, যেখানে আমি স্টে করেছিলাম। সেখান থেকে আবার আজকে সকালবেলা 6:30টার দিকে আবার বেরিয়ে পড়েছি রাঞ্চির উদ্দেশ্যে। হতে পারে ওখান থেকে আবার তুঙ্গনাথও হতে পারে। তো ধীরে ধীরে যাচ্ছি, দেখা যাক, পরিস্থিতি বুঝে পরের যাত্রা শুরু হবে। আমি গাড়ির কাছে পৌঁছে গেছি। সামনেই আমার পেছনেই দেখা যাচ্ছে ওই ফোর্স ট্রাভেলার, ওই গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাড়ি করে আবার আমরা রাঞ্চির দিকেও বেরিয়ে যাব। তো আরও কিছু টিমমেটরা এতে পৌঁছেছে, আরও কিছুজন বাকি আছে। সবাই এলে আমরা আবার রাঞ্চির উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওখানে কিছু টিফিন করে আমরা তুঙ্গনাথের পথে বেরোতে পারি। দেখা যাক কি হয়। সেরকম হলে আপনাদের তো আপডেট দিতে থাকবো। আগে রাঞ্চিতে পৌঁছে আপনাদেরকে জানাবো পরের কি আমাদের স্টেপ হচ্ছে, কোথায় যাচ্ছি। আমাদের মদমহেশ্বরের ট্রেকটি অসাধারণ হলো, আর আমাদের টিমের প্রত্যেকটা সদস্যই সবাই হেল্পফুল, খুবই ভালো ছিল। আপনাদের আমি সাজেস্ট করব অবশ্যই এই মদমহেশ্বরের আসুন। ট্রেকটি খুবই ভালো, ইজি টু মডারেট, টাফ ট্রেক নয়। সো আপনারা করতে পারবেন। আমরা রাঞ্চিতে এলাম, রাঞ্চিতে গাড়ি করে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, চাটনি। তবে এরা আলুর পরোটা খুব সুন্দর বানায়, আমি দুটো খেয়ে নিয়েছিলাম। আর এইখান থেকে আমাদের মদমহেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল, আর এইখানে এসেই আমাদের মদমহেশ্বরের উদ্দেশ্যে যাত্রা কমপ্লিট হলো।